প্রিয় শ্রোতা, শুভেচ্ছা জানবেন। জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব টেকসই ইলিশ ব্যবস্থাপনায় মৎস্য খাতে গৃহীত উদ্যোগ এই বিষয়ে। আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ মোতালেব হোসেন, পরিচালক অভ্যন্তরীণ মৎস্য অধিদপ্তর, ঢাকা। আমাদের সাথে আরও আছেন রোমানা ইয়াসমিন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, চাঁদপুর, এবং আছেন জনাব নওরুজ হাসান তালুকদার, ডিআইজি, নৌ পুলিশ হেডকোয়ার্টার, ঢাকা। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আলোচনা পর্বে। আমি প্রথমে ডক্টর মোহাম্মদ মোতালেব হোসেন আপনাকে দিয়ে শুরু করি। আমরা প্রথমে আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে ইলিশ মাছের অবদান কতটুকু, এবং বাংলাদেশ সরকার ইলিশ সংরক্ষণে, ইলিশ রক্ষায় নানা ধরনের পদক্ষেপ নিয়েছে, বিশেষত মৎস্য অধিদপ্তরের আওতায়। তো আমরা শুরুতে আপনার কাছ থেকে এই বিষয়গুলো নিয়ে একটু শুনতে চাই। প্রথমে যদি আপনি বলেন যে আমাদের অর্থনীতিতে ইলিশের যে কন্ট্রিবিউশন সেটি কেমন। ধন্যবাদ আপনাকে। ইলিশ আমাদের জাতীয় মাছ, বাঙালির অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু এ মাছ যুগ যুগ ধরে রসনা মেটানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও নিরাপদ আমিষ সরবরাহে অনন্য ভূমিকা পালন করে আসছে। এ মাছ শুধু স্বাদ ও ঘ্রাণের জন্য বিখ্যাত নয়, এ মাছে রয়েছে উচ্চমাত্রায় আমিষ, চর্বি ও খনিজ পদার্থ। ইলিশ মাছের ফ্যাটে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা মানুষের দেহের রক্তের কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে হৃদরোগের ঝুঁকি কমায়। মেধা সম্পন্ন জাতি গঠনে ইলিশের ভূমিকা অপরিসীম। দেশের উপকূলীয় এলাকা ও পদ্মা মেঘনা অববাহিকার প্রায় 7 লক্ষ জেলে প্রত্যক্ষভাবে ইলিশ আহরণ করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। এছাড়া পরিবহন, বিপণন, জাল নৌকা তৈরি, বরফ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, রপ্তানি ইত্যাদি কাজের মাধ্যমে প্রায় 25 লক্ষ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে। দরিদ্র মৎস্যজীবী ও গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও পুষ্টি চাহিদা পূরণে ইলিশের ভূমিকা অপরিসীম। বিগত 2002-3 সালে ইলিশের উৎপাদন ছিল প্রায় 2 মেট্রিক টন, যা 2005-06 সনে গিয়ে দাঁড়ায় 2.77 মেট্রিক টনে। 2013-14 সনে ইলিশের মোট উৎপাদন ছিল 3.51 লক্ষ মেট্রিক টন। বিগত বছরগুলিতে ইলিশের উৎপাদন বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। এর প্রেক্ষিতে 2024-25 সালে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে প্রায় 5 লক্ষ মেট্রিক টন, যা দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় 10%। শুধু তাই নয়, জিডিপিতে ইলিশ মাছের অবদান প্রায় 1/1। জাতীয় মাছ ইলিশ রক্ষায় সরকার যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য কার্যক্রম হলো জাটকা রক্ষায় 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত মোট 8 মাস জাটকা আহরণ নিষিদ্ধ সময়ে জেলেরা যাতে ক্ষুধায় কষ্ট না পায় সেজন্য ভিজে খাদ্য সহায়তা প্রদান, নির্বিচারে জাটকা নিধন বন্ধে জনসচেতনতা সৃষ্টি এবং নভেম্বর থেকে জুন পর্যন্ত মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন। মা ইলিশ রক্ষায় প্রধান প্রজনন মৌসুমে আশ্বিন মাসের 1 উদিত চাঁদের পূর্ণিমার দিন সহ পূর্ণিমার আগে ও পরে মোট 22 দিন ইলিশ প্রজনন এলাকা সহ সারা দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন ও পরিবহন বন্ধে জনসচেতনতা সৃষ্টি এবং মোবাইল কোর্ট অভিযান পরিচালনা। জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট ও পোস্টার বিতরণ, বিলবোর্ড স্থাপন, মাইকিং, সচেতনতা সভা, টিভি টক শো, ডকুমেন্টারি, পত্রপত্রিকায় বিজ্ঞাপন প্রচার ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন। ইলিশ সংরক্ষণে 6টি জেলার 24টি উপজেলার 432 কিলোমিটার দীর্ঘ 6টি অভয়াশ্রম আছে। সেই অভয়াশ্রমগুলো আমরা রক্ষা করি। সমুদ্রে 58 দিন মৎস্য আহরণ নিষিদ্ধ থাকে, যার কারণে ইলিশ উৎপাদনে বৃদ্ধি পায়। ইলিশ আহরণে 6.5 সেন্টিমিটারের ছোট ফাঁস বিশিষ্ট জাল আমরা ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছি। মোটামুটি এই ধরনের কার্যক্রম এই যে যারা ইলিশ মাছ ধরেন, আপনি যেটি বলছিলেন যে ঝাটকা যখন নিষিদ্ধ থাকে আর কি, এবং তখন আপনাদেরকে সামাজিক সুরক্ষা সহযোগিতা করে থাকেন, সেটা চাল দিয়ে থাকেন। চাল দিয়ে আমরা সেটা মানে এখন যদি তালিকাটা কিভাবে করা হয়? তালিকাটার আমাদের একটা কমিটি আছে, উপজেলা কমিটি। উপজেলা কমিটি যারা থাকেন তারা নামগুলো আহ্বান করেন বা ফিল্ডে গিয়ে দেখেন, দেখা উপজেলা কমিটি, জেলা কমিটির মাধ্যমে আমাদের উপজেলা কমিটিটাই মূলত কাজের মাধ্যমে একটু ইনফরমেশন শেয়ার করতে চাই। যদি কোনো জেলে মানে এই সহযোগিতা পেতে চায় বা উনি কোনো কারণে হয়তো তালিকায় উপকারভোগীর তালিকায় ওনার নাম আসে নাই, সেই ক্ষেত্রে ওনার প্রতিকারের ব্যবস্থা। আপনার চমৎকার প্রশ্ন। আমাদের এই তালিকায় নাম আসে, এটা চলমান প্রক্রিয়া। উনি যদি কোনো ক্রমে বাদ গিয়ে থাকেন, আমার উপজেলা অফিসে যোগাযোগ করলেন, উনি যদি প্রকৃত জেলে হয়ে থাকেন, যে কোনো সময় ওনার নাম আমরা অন্তর্ভুক্ত করতে পারবো। এটি একটি চলমান প্রক্রিয়া। জি, এটা একটা চলমান প্রক্রিয়া। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা রোমানা ইয়াসমিন আপনার কাছে আসতে চাই। বাংলাদেশের টেকসই ইলিশ উৎপাদন এবং ব্যবস্থাপনায় ইলিশ ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান রয়েছে। আসলে এই প্ল্যানটা কি, যদি একটু আপনি আলোকপাত করতেন। ধন্যবাদ আপনাকে।
আমাদের যে হিলসা ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যানটা আছে সেটা বাংলাদেশ সরকারের খুব গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ, যার মূল লক্ষ্য ছিল ইলিশ মাছের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা। আর এটা হচ্ছে মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ সরকার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন ওয়ার্ল্ড ফিশ আছে এই সহযোগিতায় প্রণীত একটি কর্ম পরিকল্পনা, যার মূল উদ্দেশ্য ছিল মাছের সুরক্ষা, উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ ও জেলেদের সামাজিক সুরক্ষার জন্য একটি সমন্বিত টেকসই উদ্যোগ গ্রহণ করা। এই অ্যাকশন প্ল্যানের মধ্যে যে কাজগুলো করা হয়ে থাকে সেগুলো হচ্ছে ইলিশের সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির জন্য মাছের প্রজনন ও বংশ বিস্তারের যে সহায়ক পরিবেশটা প্রয়োজন সেটাকে বজায় রাখা, এবং প্রজনন মৌসুম, বিশেষ করে ইলিশ মাছের যে প্রজনন মৌসুম আছে অক্টোবর মাস, তখন ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা এবং জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন। এরপরে যদি আসি যে জাটকা রক্ষার্থে নভেম্বর থেকে জুন মাসে জাটকা আহরণ নিষিদ্ধ করা এবং বিভিন্ন অভয়াশ্রম স্থাপন করা এবং সেগুলোকে কার্যকরী করা ও বাস্তবায়ন করা। এছাড়াও আমরা যে নিষিদ্ধ সময়টা আছে সেই সময়ে জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা, এছাড়াও ক্ষতিপূরণ হিসেবে তাদেরকে নির্দিষ্ট পরিমাণ, প্রতি পরিবারে নির্দিষ্ট পরিমাণ চাল বিতরণ করা হচ্ছে। আর এছাড়াও কিছু সচেতনতামূলক পদক্ষেপ আমরা গ্রহণ করছি। তাছাড়া গবেষণার মাধ্যমে ইলিশের প্রজনন, চলাচল, পরিবেশগত চাহিদা ইত্যাদি বিষয়ে আরো নতুন টেকনোলজি ডেভেলপ করা এবং তথ্য উপাত্তের ভিত্তিতে বিভিন্ন সুপারিশমালা প্রণয়ন করা ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা। এছাড়াও যে নিষিদ্ধ সময়টা আছে সেই সময়ে মাছ ধরা, পরিবহন, সংরক্ষণ এবং বিক্রির বিরুদ্ধে বিভিন্ন মোবাইল কোড পরিচালনা এবং সম্পূর্ণ নিষিদ্ধ করা এই জিনিসগুলো। আর আন্তঃমন্ত্রণালয় আঞ্চলিক যে সমন্বয়টা আছে, বিশেষ করে মৎস্য, কৃষি, পরিবেশ, প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, এই সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে ব্যবস্থাপনাটাকে জোরদার করা। আচ্ছা, আপনি যে পরিকল্পনার কথা বললেন এটা কত বছর মেয়াদী পরিকল্পনা? এটা আসলে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা এবং বর্তমানে এই পরিকল্পনাটা চলছে এবং এই গবেষণাটা চলমান। আচ্ছা, এই পরিকল্পনায় মানে অন্যান্য স্টেক হোল্ডার কারা আছেন? অন্যান্য স্টেক হোল্ডারদের মধ্যে আছে কৃষি মন্ত্রণালয় আছে, পরিবেশ মন্ত্রণালয় আছে, তারপরে প্রশাসন আছে, নৌবাহিনী আছে, কোস্টগার্ড আছে, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া আছে। সবার সমন্বিত একটা কর্ম পরিকল্পনা এবং এটা একটি সমন্বিত কর্ম পরিকল্পনা এবং সবার কন্ট্রিবিউশনে এই পরিকল্পনা এটা সম্ভব আসলে বাস্তবে রূপ নিচ্ছে, বাস্তবায়ন করা হচ্ছে। আমরা আপনার কাছে আবার আসবো, আপনার কাছ থেকে শুনবো। আমি এখন জনাব নওরাজ হাসান তালুকদার আপনার কাছে যাচ্ছি। ইলিশ ও জাটকা রক্ষা কর্মসূচিতে সরকারি এবং বেসরকারি কোন কোন সংস্থা জড়িত এবং জাটকা এবং মা ইলিশ রক্ষায় নৌ পুলিশ, মৎস্য অধিদপ্তরের সাথে কিভাবে কাজ করছে? মিস্টার তালুকদার। ধন্যবাদ আপনাকে। আমাদের এই কাজের ক্ষেত্র থেকে আমরা যে আইন প্রয়োগ করি তাতেই এই যে মৎস্য সুরক্ষার যে বিষয়টা আছে তাতে অবশ্যই প্রভাব পড়ে। আমরা আমাদের নিজস্ব ক্ষেত্রে, আমাদের নিজস্ব আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা আমাদের মতো করে কাজ করি এবং এরকম যারা জড়িত আছে তারা যার যার জায়গা থেকে তারা কাজ করে আলাদা আলাদাভাবে, একই সঙ্গে আবার সমন্বিতভাবেও কাজটা হয়। তো আমি মনে করি যে সরকারি সংস্থা এবং বেসরকারি সংস্থার মধ্যে যারা জড়িত আছেন, তো সরকারি সংস্থার মধ্যে যেহেতু মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, তারা তো মাদার ইউনিট, সেই হিসেবে তারা তো এই কাজে সার্বিকভাবেই তারা থাকবেন। সেই সাথে মৎস্য অধিদপ্তর, সেই সাথে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, যেটা হয়তো নিধন মানে কিভাবে রক্ষা তো শুধুমাত্র নিধনের মাধ্যমে হয় না, রক্ষা উৎপাদনের মাধ্যমে হয়। তো আমার সেই ধারণাতে মনে হয় যে গবেষণা ইনস্টিটিউট এর মধ্যে আছেন। আর আইন শৃঙ্খলার ক্ষেত্রে নৌ পুলিশ, জেলা পুলিশ, র্যাব, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি, জেলা উপজেলা প্রশাসন, এগুলি সরকারি সংস্থা কাজ করছেন। আর সেই সাথে বেসরকারি সংস্থাও যারা আছেন বলে আমি মনে করি, যেমন মৎস্যজীবী সংগঠন, ওয়ার্ল্ড ফিশ নামক একটা প্রতিষ্ঠান, স্থানীয় মৎস্যজীবী সমিতি, আড়তদার এবং জেলে সম্প্রদায়, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা এবং পরিবেশবাদী সংগঠন, বোট মালিক সমিতি, সকলেই এইভাবে কোনো না কোনোভাবে ইলিশ এবং জাটকা রক্ষায় তাদের জায়গা থেকে তারা ভূমিকা রাখছে বলে মনে করি। আচ্ছা, যেমন জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রম আছে যেটা নভেম্বর থেকে জুন, এটি এরপরে আছে ইলিশ অভয়াশ্রম অভিযান যেটা মার্চ থেকে এপ্রিল, এরপরে আছে মা ইলিশ সংরক্ষণ অভিযান 22 দিন অক্টোবর নভেম্বর মাসে। এই অভিযান চলাকালে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে নৌ পুলিশের টিম যৌথভাবে দিন রাত নদীতে নিয়মিত টহল অপারেশন পরিচালনা করে। এছাড়া জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ের টাস্ক ফোর্স কমিটিতে নৌ পুলিশ সক্রিয় সদস্য হিসেবে কাজ করে। এই টাস্ক ফোর্সের সবার মাধ্যমে অভিযানের পরিকল্পনা কর্মপন্থা নির্ধারণ করা হয়। নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তর নদীর পাশাপাশি ইলিশের আড়ত, বরফকল ও পাইকারি বাজারে অবৈধ মজুদ ও ইলিশ বিক্রি বন্ধে সমন্বিত অভিযান পরিচালনা করে থাকে। মোবাইল কোর্ট পরিচালনায়ও সহায়তা করে থাকে। জেলা ও উপজেলা প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মৎস্য কর্মকর্তাদের পরিচালনায় গঠিত মোবাইল কোর্টে নৌ পুলিশ সরাসরি আইন শৃঙ্খলা রক্ষা ও আসামিদের গ্রেপ্তারে সহায়তা করে থাকে। এভাবে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করি। আমি এখন পরিচালক মৎস্য অধিদপ্তর,
আপনার কাছে যাচ্ছি। ইলিশ সম্পদ উন্নয়ন এবং ব্যবস্থাপনা প্রকল্প আপনারা বাস্তবায়ন করছেন, এই প্রকল্পের আসলে মূল কার্যক্রমগুলো কি কি? ইলিশের টেকসই উৎপাদন বৃদ্ধি এবং দরিদ্র জেলেদের স্বাবলম্বী করার লক্ষ্যে গত 6 বছর মেয়াদী একটা প্রকল্প ছিল আমাদের ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্প, যা গত জুন 26 মাসে শেষ হয়েছে। সেই প্রকল্পের আওতায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। তার মধ্যে আমরা যেহেতু প্রকল্পটা শেষ হয়েছে, আমরা একটু সাকসেসগুলো শুনতে চাই। সাকসেসফুলি বলছে আপনি। প্রকল্পভুক্ত 29টি জেলার 134টি উপজেলায় একদিনব্যাপী মোট 1386টি সচেতনতা সভা হয়েছে। এছাড়া বিদ্যমান 6টি ইলিশ অভয়াশ্রম এবং সংশ্লিষ্ট 154টি ইউনিয়নের মাছঘাট, জেলেপল্লী ও নদী তীরবর্তী জনবহুল এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান সময়ে একদিনব্যাপী এবং মার্চ-এপ্রিল 2 মাস সব ধরনের মাছ ধরা যেন বন্ধ থাকে তার জন্য দিনব্যাপী সচেতনতা সভা হয়েছে। প্রকল্প মেয়াদে অভয়াশ্রম সংশ্লিষ্ট 154টি ইউনিয়নে মোট 1099টি সচেতনমূলক সভা হয়। এটা গেল সচেতনমূলক সভা। এছাড়া আপনারা যে সভাগুলো করলেন, এখানে কারা পার্টিসিপেন্ট ছিল? একবার সব ধরনের স্টেক হোল্ডার ছিল, বিশেষ করে জেলেরা ছিল, জি, এলাকাবাসী ছিল, আমাদের সরকারি লোকজন ছিল, প্রশাসনের লোকজন ছিল। আমরা চাচ্ছি যে সমস্ত জনগোষ্ঠীকে যেন ইলিশ সম্পদ রক্ষায় আমরা সম্পৃক্ত করতে পারি। সবাইকে নিয়ে এই সভাগুলো যখন হলো, আপনারা বেসিক্যালি কি কি ইনফরমেশন সেখানে ডিসিমিনেট করেছেন? আমরা মূলত ডিসিমিনেট করেছি যে ইলিশ সম্পদ আমাদের দেশের সম্পদ। জি, এই ইলিশ রক্ষা পাইলে আমাদের সবারই এটা লাভ, বিশেষ করে জেলেদের সবচেয়ে বেশি লাভ। এটা জেলেরাই এই ইলিশ ধরবে, জেলেরাই বিক্রি করবে। আমরা যারা সরকারি চাকরি করি অথবা আমরা যারা জেলে এলাকার না, তারা হয়তো আমরা মাছ ধরবো না। সেই মাছগুলো যদি জেলেরা ধরে, জেলেদেরই লাভ হবে এবং যদি বাঁচিয়ে রাখে জেলেদেরই জাতীয় সম্পদ এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটা রক্ষাদান করতে পারি। সেই কারণে আমাদের সচেতন। এই প্রকল্পের মানে আমরা যদি দুই একটা ইনফেক্ট শুনতে চাই আপনার কাছে আর কি, এই যে আপনারা এই কাজগুলো করলেন, এর ফলে আসলে আমরা কি অ্যাচিভ করলাম? আরো অ্যাক্টিভিটি ছিল যেমন বিকল্প কর্মসংস্থান, সুযোগ সৃষ্টিতে উপকরণ বিতরণ। আমরা 26,176টি ইলিশ আহরণকারী জেলেকে উপকরণ সহায়তা হিসেবে বকনা বাছুর দিয়েছি। আচ্ছা, সেই বকনা বাছুরগুলা তারা লালন পালন করতেছে এবং সফলভোগীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দিয়েছি আমরা। জি জি। এছাড়া আমরা বৈধ জাল বিতরণ করছি। আপনি জানেন যে উপকূলীয় মোহননীয়তে কিছু অসাধু দুর্বৃত্ত জেলায় অমান্য করে প্রতিনিয়ত অবৈধ জাল দিয়ে, অবৈধ সরঞ্জামাদি দিয়ে ঝাটকা সহ অন্যান্য মাছ ধরে। আমরা এই অবৈধ জালকে রিপ্লেস করার জন্য বৈধ জাল দিয়েছি। এটা চমৎকার একটা উদ্যোগ। হ্যাঁ, বৈধ আমরা জাল দিয়েছি। 4,594টি বৈধ জাল আমরা প্রদান করছি 13,974টি সফলভোগী জেলে পরিবারকে। এই বৈধ জাল পাওয়ায় জেলে পরিবার অত্যন্ত উৎফুল্ল এবং পর্যায়ক্রমে সংশ্লিষ্ট জেলে গ্রাম থেকে অবৈধ ক্ষতিকর জাল নির্মূলে সম্মিলিতভাবে ভূমিকা রাখবে বলে সকলে অঙ্গীকার করেছেন আমাদের কাছে। আচ্ছা আচ্ছা। তাছাড়া আমরা মৎস্য সংরক্ষণ আইনও বাস্তবায়ন করেছি আমরা। তাছাড়া আমরা 19টি ফাইবার রিইনফোর্সড প্লাস্টিক বা এফআরপি স্পিডবোট দিয়েছি আমরা। 12 থেকে 15 জন ধারণ সম্পন্ন 19টি ইলিশ অধ্যুষিত জেলায় আমরা এই স্পিডবোটগুলো দিয়েছি, যাতে জেলেদের যারা মাছ ধরতে পারে না আইন প্রয়োগে সহায়তা করতে পারে। এই জন্য আমরা এই কাজগুলো করছি। ধন্যবাদ আপনাকে। রুমানা আপা, আমি আবার আপনার কাছে এসেছি যে বাংলাদেশের ইলিশ সম্পদ উন্নয়নের জন্য একটা অভয়াশ্রম ব্যবস্থাপনা আছে আমাদের। এটা আপনারা আসলে কিভাবে এই ব্যবস্থাপনাটা করে থাকেন? ইলিশ মাছ বা ইলিশ সম্পদ উন্নয়নের জন্য যে ব্যবস্থাপনাগুলো আছে তার মধ্যে অভয়াশ্রমটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী, যেটা ফিল্ড লেভেলে বাস্তবায়ন করা হয়। এবং এটা হচ্ছে ইলিশ মাছের প্রজনন বৃদ্ধি এবং টেকসই এর জন্য, মানে টেকসই আহরণ বা টেকসই যে উৎপাদনটা আছে সেটার জন্য সরাসরি অবদান রাখতে পারে। অভয়াশ্রম হচ্ছে যে নির্দিষ্ট একটা এলাকা, যে এলাকায় মাছটা নিরাপদভাবে বিচরণ করতে পারে, অথবা নিরাপদভাবে প্রজনন করতে পারে, অথবা নিরাপদভাবে সে বৃদ্ধি পেয়ে তার যে মাছের যে জনতা আছে, নদীর বা সাগর বলি, যেখানে বলি বা যে কোনো ওয়াটার বডি বলি, সেখানে সে যাতে কন্ট্রিবিউশন রাখতে পারে। সেই জন্য সেই এলাকাটাকে একটা এরিয়া নির্ধারণ করে সেখানটাকে অভয়াশ্রম ঘোষণা করা। এবং এই অভয়াশ্রমের ভিতরে বিভিন্ন কার্যক্রম থাকতে পারে। কিছু কিছু অভয়াশ্রম আমরা পার্মানেন্টলি ক্লোজ করে দিতে পারি, যে সেখানে সারা বছরই মাছ ধরা যাবে না, বা কিছু কিছু হয়েছে যে সিজনাল, যেমন ইলিশের ক্ষেত্রে আমরা করি যে যখন জাটকাটা বড় হচ্ছে তখন আমরা যেমন নিষিদ্ধকালীন অভয়াশ্রম করেছি কিছু, সেই অভয়াশ্রমগুলো আমরা কিছুদিন নিষিদ্ধ করছি, কিছুদিন খুলে দিচ্ছি। তারপরে যে আমাদের প্রজনন অভয়াশ্রমগুলো আছে সেগুলোতে আমরা 22 দিন বন্ধ রাখছি এবং সারা বছর সেগুলো ওপেন থাকছে। তো এইভাবে টেম্পোরারি ক্লোজারও হতে পারে বা পার্মানেন্ট ক্লোজারও হতে পারে।
ইলিশের অভয়াশ্রমগুলো যে বাস্তবায়ন করছে বা যেগুলো আমরা চিহ্নিত করেছি সেগুলোর যে সুফলগুলো আমরা ভোগ করছি সেগুলো হচ্ছে যে প্রজননকালে নিরাপদ আশ্রয় নিশ্চিত করছে। যেমন বিশেষ করে অক্টোবর মাস, আমরা জানি যে অক্টোবর মাস ইলিশের প্রজননের জন্য পিক পিরিয়ড, এবং এই সময় মাছ ধরা নিষিদ্ধ থাকায় মা মাছগুলো নিরাপদে ডিম ছাড়তে পারছে, যা ভবিষ্যতে মাছের সংখ্যা বৃদ্ধি এবং উৎপাদনে সহায়ক ভূমিকা রাখছে। এছাড়াও জাটকা যে আমরা সংরক্ষণ করছি এটার ফলে কিন্তু আমরা ভবিষ্যৎ যে টেকসই উৎপাদন আছে সেটাকে সুনিশ্চিত করতে পারছি, এবং এই সময় নিষেধাজ্ঞা থাকায় মাছগুলো বড় হতে পারছে। এছাড়াও ইলিশ মাছের প্রাকৃতিক মানে যে পরিবেশটা সে বড় হয়েছে বা যে পরিবেশটা সে প্রজনন করছে সেই পরিবেশটাকেও পুনরুদ্ধার হচ্ছে, যেহেতু ওই সময়ে মাছ ধরার সব ধরনের কার্যক্রম বন্ধ থাকে। সেই জন্য সেখানকার যে পরিবেশ আছে, খাদ্যচক্র, জীব বৈচিত্র্য বা বাস্তুতন্ত্র আছে, সেটাও উন্নত হওয়ার বা আনটাচ থাকাতে সেটাও উন্নত হচ্ছে। আর এছাড়াও সেই এলাকাগুলোতে টেকসই আহরণ মানে যেহেতু ওই সময়টা আহরণ বন্ধ থাকছে সেই জন্য আমাদের ভবিষ্যৎ যে টেকসই আহরণটা আছে সেটাকেও সুনিশ্চিত করছে। আচ্ছা, আমরা আরো শুনবো আপনার কাছ থেকে। আমরা এখন আবার বাংলাদেশ নৌ পুলিশের ডিআইজি মহোদয়ের কাছে যাচ্ছি। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ সংরক্ষণের আইনসমূহ এবং আইনের সংজ্ঞা সম্পর্কে একটু যদি আপনি আলোকপাত করেন। ইলিশ সংরক্ষণে আমরা সাধারণত যে আইনসমূহের আওতায় আমাদের কার্যক্রম পরিচালনা করছি সেই আইনসমূহ যেমন বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন 1950, যা সংশোধনী 2026, এরপরে রয়েছে মৎস্য সুরক্ষা সংরক্ষণ বিধিমালা 1985। এই আইন অনুযায়ী আমরা আইন ব্যবস্থা গ্রহণ করি। তাছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন সার্কুলার মাধ্যমে সরকার কর্তৃক যে নির্দেশনা পাই সেই হিসেবে আমরা কাজ করে থাকি। এই আইনের মূল দিক সমূহ যেগুলি সেগুলো হচ্ছে যেমন 25 সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ, যেটাকে জাটকা বলা হয়, সেটা ধরা, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া যেটা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সাধারণত যে ওই যে 22 দিন অক্টোবর নভেম্বরে, আশ্বিন কার্তিক মাসে মা ইলিশ ধরা, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ। এই বিষয়গুলোর দিকে আমরা গুরুত্ব দিয়ে এসবের যে সাজা বা দণ্ড আছে সেগুলি এরকম যে সরকার ঘোষিত নিষেধাজ্ঞাকালীন আইন অমান্য করে অবৈধ জাল দিয়ে অথবা অবৈধ কোনো উপায়ে ইলিশ মাছ আহরণ করলে কোনো ব্যক্তিকে 1 বছর পর্যন্ত এবং সর্বোচ্চ 2 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। মৎস্য সুরক্ষা সংরক্ষণ আইন 1950 সংশোধনী 2026 এর 5(2) খ, যা একটি ধর্তব্য অপরাধ হিসেবে গণ্য হয়। এছাড়া অবৈধ মাছ ধরা হয় যে মাছ, জাটকা, নিষিদ্ধ কারেন্ট জাল, সুতি জাল এবং মাছ ধরার ট্রলার, নৌকা জব্দ করে বাজেয়াপ্ত ধ্বংস করার বিধান রয়েছে, যা মৎস্য সুরক্ষা সংরক্ষণ আইন 1950 সংশোধনী 2026 এর 5 কতে বর্ণিত আছে। আমি আবার মৎস্য অধিদপ্তরের পরিচালক মহোদয় আপনার কাছে আসছি। আপনি ইতিমধ্যে আমাদের সাথে শেয়ার করেছেন যে ঝাটকা এবং ইলিশ ধরার যে নিষিদ্ধকালীন সময়, সেই সময় যাদেরকে কি ধরনের সহায়তা দেওয়া হয়, এই বিষয়ে যদি আপনি আর কিছু যোগ করতে চান আমরা একটু সংক্ষেপে শুনতে চাই। মৎস্যজীবীরা আমাদেরই ভাই, জি, তারা আমাদেরই দেশের জনগণ। দরিদ্র মৎস্যজীবীরা যেন ক্ষুধায় কষ্ট না পায় সেজন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জেলেদের ভিজিএফ সহায়তা প্রদান করা হয়। মা ইলিশ আহরণ নিষিদ্ধকালীন সময়ে 2025-26 অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় 6,20,140টি জেলে পরিবারের প্রত্যেককে 25 কেজি করে 15,503 মেট্রিক টন চাল ভিজিএফ হিসেবে বিতরণ করা হয়েছে। এছাড়া ঝাটকা আহরণ নিষিদ্ধকালীন সময়ে 3,67,000 একজন জেলে পরিবারের প্রতি 40 কেজি হারে 58,820 মেট্রিক টন চাল ভিজিএফ হিসেবে বিতরণ করা হয়। এছাড়াও 58 দিন আমাদের জানেন আপনি নিষিদ্ধকালীন সময় থাকে, সে সময় 3,11,062 জেলে পরিবারকে 40 কেজি হারে 22,082 মেট্রিক টন চাল বিতরণ করছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আবার রোমান আপা আপনার কাছে এসেছি। ইলিশের টেকসই উৎপাদন ব্যবস্থাপনায় আমাদের চ্যালেঞ্জগুলো কি? আসলে ইলিশের যে টেকসই ব্যবস্থাপনা আছে সেগুলো করতে গিয়ে আমরা কিছু কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। বিশেষ করে আবাসস্থল ধ্বংস এবং দূষণের কারণে ইলিশের যে অভিপ্রায়ণ পথ বা মাইগ্রেশন রুট আমরা বলি সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং নদীর নাব্যতা কমে যাওয়ার কারণে অভিপ্রায়ণটা বাধাপ্রাপ্ত হচ্ছে। এছাড়াও অতিমাত্রায় জাটকা বা ইলিশ আহরণের কারণে আমরা যে ইলিশ জনতায় প্রবেশন বলছি, রিক্রুটমেন্টটা বলছি, সেটা ব্যাহত হচ্ছে। এছাড়াও বিভিন্ন দূষণ আছে, জলবায়ুর পরিবর্তন আছে। এসব ক্ষেত্রেও ইলিশের যেই বৃদ্ধি আছে, বংশবৃদ্ধি আছে এবং যেই মাইগ্রেশন রুট আছে সেগুলো বাধাপ্রাপ্ত হচ্ছে। এখন আমরা যদি এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে যাই তাহলে আমাদের যে তার আবাসস্থল আছে এবং যে অভিপ্রাণ পথ আছে সেটা নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করতে হবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আমি আবার ফিরে যাচ্ছি বাংলাদেশ নৌ পুলিশের ডিআইজি মহোদয়ের কাছে। আপনারা কি চ্যালেঞ্জগুলো দেখছেন আপনারা যখন ল এনফোর্সিং ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন, আর কি ধরনের চ্যালেঞ্জ আপনারা মাঠ পর্যায়ে মোকাবেলা করতে হচ্ছে?
আসলে আমরা অনেক চ্যালেঞ্জ, অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হই। সেই চ্যালেঞ্জগুলির মধ্যে যেমন ধরেন বাংলাদেশের নদীপথ অত্যন্ত বিস্তৃত, দুর্গম। হ্যাঁ, ইলিশ মাছের প্রজনন অঞ্চল ও অভয়াশ্রমগুলা বিশাল এলাকা জুড়ে বিস্তৃত থাকায় সর্বত্র 24 ঘন্টা নজরদারি করা কঠিন। এই সুযোগে অসাধু জেলেরা দ্রুতগতি স্পিডবোট ও ট্রলার দিয়ে মাছ শিকার করে নিয়ে যায়। এরপরে কারেন্ট জাল, বের জাল, চায়না দুয়ারি জালের অবৈধ উৎপাদন ও বাজারে সহজলভ্যতা ও জাটকা ও মা ইলিশ রক্ষায় অন্যতম প্রধান চ্যালেঞ্জ আর কি। জি, এরপরে প্রান্তিক জেলে তারা দারিদ্রতার কারণে, ঋণের কারণে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নেমে পড়ে। এ সকল জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে গেলে তারা আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে মারমুখী ভূমিকায় অবতীর্ণ হয়। তো সাধারণত এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের কার্যক্রম করা বেশ কঠিন হয়ে পড়ে আর কি। ঝাটকা মা ইলিশ ধরার যে জাল তৈরি কারখানা, জাল বিক্রি দোকানগুলো নিয়মিত অভিযান চালিয়ে নিষিদ্ধ জালের উৎপাদন বন্ধের পাশাপাশি বাজারজাত ও বিক্রয় বন্ধ করতে হবে। ইলিশ প্রজনন মৌসুমে জেলে সম্প্রদায়কে মা ইলিশ আহরণতে নিবৃত্তকরণের লক্ষ্যে নদী ও উপকূলীয় অঞ্চল এলাকা ভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠন করা যেতে পারে। উক্ত স্বেচ্ছাসেবক দলে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলে পরিবারের সদস্যদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। উক্ত স্বেচ্ছাসেবক দলের সদস্যরা উক্ত সময়কালে মৎস্য আহরণে জেলেদের নিরুৎসাহিতকরণ নিবারণ করবেন। এরপরে নিষিদ্ধ সময়ে হাট বাজারে যেন ইলিশ মাছ ক্রয় বিক্রয় না করা হয় সেজন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করতে হবে। অসাধু জেলে আড়তদার ও অবৈধ অর্থায়নকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এভাবে আমরা এগুলো প্রতিরোধ করতে পারি। ঠিক আছে, আপনার বক্তব্যে একটা বিষয় খুব স্পষ্ট যে আসলে কমিউনিটি এঙ্গেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। জি জি এখানে। জি ঠিক বলেছেন। স্থানীয় মানুষের সম্পৃক্ততা ছাড়া আসলে এই কাজগুলো করা খুব কঠিন। আমি আবার ফিরে আসছি পরিচালক অভ্যন্তরীণ মৎস্য অধিদপ্তর আপনার কাছে, যে আমরা কিছু সাকসেস স্টোরি শুনতে চাই। আপনি তো ইলিশের প্রোডাকশন সম্পর্কে বলেছেন, অর্থনীতিতে কন্ট্রিবিউশন বলেছেন, আর দুই একটা সফলতা বলেন। ধন্যবাদ। আমাদের প্রোডাকশন আমি এর আগে বললাম যে প্রায় 5 লক্ষ মেট্রিক টন, যদিও এটা চাহিদার তুলনায় কম। আমরা চেষ্টা অব্যাহত রাখছি যাতে এই ইলিশের উৎপাদন বাড়ে। আমাদের কিছু সাকসেস আছে, যেমন আমরা ইলিশ উৎপাদনে বা ইলিশ আহরণে বিশ্বের মধ্যে আমরা প্রথম। 11টি দেশের মধ্যে ইলিশ উৎপাদনে আমরা প্রথম। বিশ্বে যে পরিমাণ ইলিশ আহরণ হয় তার 80% আমার দেশের দিকে আসে। আরেকটা সাকসেস হলো যে জিআই পণ্য হিসেবে এটা স্বীকৃতি পেয়েছে। তাছাড়া আমরা বিভিন্ন প্রজনন ক্ষেত্রগুলা রক্ষা করার চেষ্টা করতেছি সবার সম্মিলিত চেষ্টায়। কারেন্ট জাল উৎপাদন যেখানে হয় মূল কেন্দ্র, সেখানে আমরা মুন্সিগঞ্জে নভেম্বর 24 থেকে 26 পর্যন্ত অনেকগুলো অভিযান পরিচালনা করছি এবং মোবাইল কোর্ট পরিচালনা করছি এবং জালের উৎপাদন বন্ধ প্রায় 90% কমিয়ে আনতে পেরেছি। এটা আমাদের বলা যায় অনেকটা সাকসেস বলা যায়। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে। রোমানা ইসফিন, আপনার কাছে আমরা একটু আমাদের ভবিষ্যৎ শুনতে চাই আর কি ইলিশকে নিয়ে। ইলিশ সম্পদ ব্যবস্থাপনার জন্য যদি আমরা ভবিষ্যৎ চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের আরো কার্যকরী কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেমন আমি যদি উল্লেখ করি যে বিজ্ঞান ভিত্তিক যে গবেষণা এবং ডেটা সংগ্রহ পদ্ধতিটা আছে সেটাকে আরো জোরদার করতে হবে এবং আধুনিক প্রযুক্তিকে ইনভলভ করতে হবে। যেমন হচ্ছে জিপিএস ট্র্যাকিং আছে, জেনেটিক স্টাডি, স্যাটেলাইট ডেটা ইউজ করা, এগুলো। এছাড়াও জাটকা সংরক্ষণ যে কর্মসূচি আছে, আমার মনে হয় সেটাকে আরো শক্তিশালী করতে হবে এবং আইনের যে প্রয়োগ আছে সেটাকে আরো শক্তিশালী করতে হবে। এবং এছাড়াও হচ্ছে যে আমরা যে ডিজিটাল প্রযুক্তিগুলো আছে, যেমন ই রেজিস্ট্রেশন, ই লাইসেন্সিং আছে, জেলেদের তথ্য ভিত্তিক বা মোবাইল অ্যাপের মাধ্যমে জেলেদেরকে প্রশিক্ষিত করতে পারি, বা যে বাজারজাতকরণ যে ব্যবস্থাপনা আছে সেটাকে আধুনিকায়ন করতে পারি। জি, প্রিয় শ্রোতা, আমরা আজকের আলোচনায় একটা বিষয় খুব স্পষ্ট যে আমাদের অর্থনীতিতে ইলিশ গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই ইলিশ উৎপাদন এবং সংরক্ষণের সাথে বাংলাদেশের কয়েক লক্ষ শ্রমজীবী মানুষের জীবন জীবিকা সম্পৃক্ত আছে এবং আমরা আশা করব জাতীয় মৎস্য পক্ষে এবার মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে ইলিশ সংরক্ষণের জন্য এবং এটি টেকসই ব্যবস্থাপনার জন্য যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো অত্যন্ত সফলভাবে বাস্তবায়ন হবে এবং সামগ্রিকভাবে আমরা আমাদের মৎস্য খাতের উন্নয়নের মাধ্যমে জাতীয় উন্নয়নকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সম্মানীয় আলোচকবৃন্দ, স্টুডিওতে এসে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।